হিউম্যান বডি থেকে আবার একটা হিউম্যান বডিতে আমরা ট্রান্সফার করি। যেখানে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে, আমি আগেও বলে এসেছি, আজকেও তার প্রমাণ আমি দেব, এটা সরকার না, একটা সার্কাস চলছে। 1800 থেকে 2000 ইউনিট রক্তের যেখানে প্রয়োজন সেখানে সরকার অ্যারেঞ্জ করতে পারে না। কিন্তু সরকারের কাজ কি? সরকারের কাজ আমার রক্তের প্রয়োজন, সরকার সেটাকে অ্যারেঞ্জ করবে। সরকারের কাজ কি? আমি আপনি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলার জন্য প্রপার ট্রিটমেন্ট বিনামূল্যে দেবে। সরকারের কাজ কি? আপনার আমার বাড়ির ছেলেগুলো বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করতে গিয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ঠিক রাখবে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেবে, এটা সরকারের কাজ। যদিও যদি সময় পাই, যদি আপনাদের এনার্জি থাকে, আমি আপনাদের এই বিষয়েও আমি চর্চা করব। কিন্তু এখন রক্তদান শিবির আর কবির স্মরণে হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওই কবিতার ওই ছন্দটা আমার বারবার মনে পড়ে যাচ্ছে। মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকে এই কবিতার বাস্তবতা আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়েছে। আজকে আপনাকে আমাকে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে আলাদা করে রেখে লুটার সুবিধা হয়ে যাচ্ছে এই শাসক নামক ষড়যন্ত্রের। কারণ আপনারা জানেন 22% এসসি কমিউনিটির রিজার্ভ আছে, যেখানে বাউরি সমাজের মানুষ আছেন, জয়ভীম নেটওয়ার্কের যিনি দায়িত্বশীলেরা আছেন বা যারা আছেন, অনেক আবার ডোম সমাজের মানুষ আছেন, বাগদি সমাজের মানুষ আছেন, বামসেপের যারা আছেন তারা ভালো করে জানেন 22% সংরক্ষণ আছে। 100টা সরকারি চাকরিজীবী করলে 22 জন এসসি কমিউনিটি থেকে হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, আপনাকে ধর্মের নামে ভাগ করে, আপনাকে জাতের নামে ভাগ করে 100টি সরকারি চাকরিতে 22 জন কিন্তু আমার দলিত ভাই অর্থাৎ এসসি কমিউনিটির ভাই চাকরি পাচ্ছে না। ওখানে বর্তমানে এই রক্তদান শিবিরে নওশাদ সিদ্দিকীকে প্রোগ্রামে তোরা যাবি না বলে যারা বাধা দিচ্ছে, খোঁজ নিয়ে দেখুন, তারা অর্থের বিনিময়ে আমার এসসি ভাইয়ের চাকরিটা ও নন এসসি ভাইকে বিক্রি করে দিচ্ছে। কেন আমাকে আটকাচ্ছে বুঝতে পেরেছেন? ওদের ছুরিটা আমি ধরিয়ে দেবো বলে। কেন আমাকে আটকাবে? আমাকে আটকাবার কারণ কি? মানে আপনাকে আসতে দিতে চাইছে না কেন? আমি দুধকে দুধ, পানিকে পানি করে দিয়ে চলে যাব। কে চোর, কে ডাকাত, কে ধান্দাবাজ সেটা তুলে ধরে দিয়ে যাব। যাকে ইচ্ছা ভোট দেবেন ভোটের সময়। তাই বন্ধুগণ, আবার ফিরে আসি। যখন পার ডে 1800 থেকে 2000 ইউনিট ব্লাডের প্রয়োজন হচ্ছে, তাহলে সরকারের কাজ কি এটার ব্যবস্থা করা? তো সরকারি ব্যবস্থাটা করে। এখানে অনেকে আমরা আছে, এটা বাজার, মাইকের আওয়াজ যাচ্ছে, যদি আমি ভুল বলি আমাকে আপনারা সঠিকটা বলবেন। আমি কথা দিচ্ছি পরের প্রোগ্রামে যেখানে যাব আমি সঠিকটা বলবো। আমি এখন সঠিক মনে বলছি, যদি আমার থেকে বেশি সঠিক থাকে কারো কাছে তথ্য, সেটা দেবেন, আমি তারটা নিয়ে চলবো। আমি অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি রাজনীতিতে আসিনি। তা বন্ধুগণ, সরকারের দরকার 1800 থেকে 2000 ইউনিট ওই ব্লাডে। তারা পারে না। যখন আমাদের মতো রাজনৈতিক দলেরা, বাপি দাদের মতো, মনোরঞ্জন বাবুদের মতো, আনসারি সাহেবদের মতো বাগদি সমাজ থেকে যখন আমরা উঠে আসছি, আমরা দলিত সমাজের মানুষ, আমরা মুসলিম সমাজের মানুষ, যখন ঐক্যবদ্ধ হয়ে আজকে এই 2000 ইউনিট রক্তের মধ্যে আমরা ইচ্ছা করেছিলাম আমরা 200 থেকে 250 ইউনিট রক্তের কিছুটা হলেও ঘাটতি পূরণ করব। শাসকের কাজ কি হওয়া উচিত ছিল? আরো ভালোভাবে 250 ইউনিট কেন 500 ইউনিটের যাতে ব্যবস্থা হয় তার বন্দোবস্ত করে দেওয়া। তার পরিবর্তে খবর পাচ্ছি শাসক নামক যন্ত্র আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে। তবে একটা কথা বলে যায়, আমাদের মধ্যে কম্পিটিশন আসা দরকার, যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে এসে ওখানে ওরা 200 ইউনিট রক্তের ব্যবস্থা করেছে, পরের সপ্তাহে আমরা
কলকাতা থেকে বড় কোন নেতা কেতাকে নিয়েছে 500 ইউনিট রক্তের ব্যবস্থা করব, এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার। তার পরিবর্তে আসতে দেবে না, ডোনার আসবে না, ভয় দেখানো, ডোনারকে আটকানো, এটা সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা শোভা পায় না, এটা বিকৃত মস্তিষ্কের মানুষের দ্বারাই এই কাজ করবে। বন্ধুগণ, আমি আপনাদের বলবো, আমরা এতদিন পর্যন্ত যে কথা বলতাম, আজকে যেন সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রক্তেরও আজকে পরিচয় শাসকরাই আমাদেরকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের যখন রক্তের প্রয়োজন হয়, আমরা ব্লাড ব্যাংকে গিয়ে একবারের জন্য বলি না আমি বাউরি, আমাকে বাউরির রক্ত দাও, আমি বাগদি, আমাকে বাগদির রক্ত দাও, আমি মুসলমান, আমাকে মুসলমানের রক্ত দাও, আমি হিন্দু, আমাকে হিন্দুর রক্ত দাও। একথা আমরা একবারের জন্য বলি না। আমরা গিয়ে সেখানে কি বলি যে আমার অমুক গ্রুপের ব্লাড চাই, ওই ব্লাডে আমার ব্যবস্থা করে দাও। আর আমরা যারা ব্লাড দিয়ে রক্তদান শিবিরকে উৎসাহিত করি, আমরা একবারের জন্য ভাবি না যে আমি বাগদি, আমি বাউরি, আমি মুসলমান, আমি এসসি, আমার রক্ত আমি দিচ্ছি, আমার স্বজাতি পাক, একথা আমরা একবারের জন্য বলি না। আমরা রক্ত দিতে আসি অন্যের প্রাণ বাঁচাতে, মুমূর্ষু রোগীর প্রাণ যাতে বাঁচে, থ্যালাসেমিয়ার রোগে আক্রান্ত প্রতিনিয়ত তাদের রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের ঘাটতি পূরণ করতে। কিন্তু বর্তমান শাসক দল যে কাজটা করলো, এবার আমার মনে হয় শাসক দলের পরিবারের কারো যখন যদি রক্তের প্রয়োজন হয়, নিশ্চিতভাবে সে ব্লাড ব্যাংকে গিয়ে বলবে আমি হাটচোর তৃণমূল, আমাকে তৃণমূলেরই রক্তটা দেবে, বলবে, তার বেলায় বলবে না। তখন ফোন করবে আমি অমুক পদে আছি, অন্য কারো দর হয় না হয় না হবে, আমারটা যেন হয়। তখন বলবে না এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে যারা ব্লাড দিয়েছিল ওইগুলো বাদে আমাকে দাও, সে কথা বলবে না। বলবে কি আগে যেটা আছে আমাকে দাও, অন্য না কেউ পায়। রক্তের যখন প্রয়োজন হয় তখন রক্তের জাত দেখি না, বর্ণ দেখি না, রাজনৈতিক পরিচয় দেখি না। সুতরাং রক্তদান যখন হচ্ছে, রাজনৈতিক পরিচয়, জাত, ধর্ম, বর্ণ দেখার আমার প্রয়োজন নাই। আমি আপনাদের বলে যাই, আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমরা আমাদের যে আমার যে রাজনৈতিক একটা পরিচয় আছে, সেই জায়গা থেকেও আমরা রক্তদান শিবির করি। আমাদের সাথে পেরে ওঠে না, আমাদের সাথে কম্পিটিশনে যায় না, ওই জন্য আমাদের নামে অনেক মিথ্যাচার করে। এইরকম অভিযোগ আনে আমরা কি রক্ত বিক্রি করে দিই। আমি তাদেরকে সেই সময় যে জবাব উত্তর দিই আজকে আপনাদের দিয়ে যাই। কারণ আজকে দেখবেন কিছু বলতে পারবে না, এর উত্তর দিতে পারবে না, একটা কথাই বলবে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে যে ওরা ব্লাড বিক্রি করে দেবে। তাই আপনাদের জানিয়ে যাই, 1996 সালে জানুয়ারি মাসের 1 তারিখে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই জনস্বার্থ মামলাতে 2007 সালে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 অনুযায়ী ওখানে সরাসরি উল্লেখ করা আছে, যদি কেউ রক্ত বিক্রি করে তার 3 মাস জেল হয়ে যাবে। তাহলে আজকে আমি এখানে বলে যাই, যদি আমার এখান থেকে 50 ইউনিট রক্ত হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি এই ক্যাম্প থেকে যদি রক্ত বিক্রি হয় দায়িত্ব আমি নিচ্ছি, 50 ইনটু 3 মাস আমাকে জেলের মধ্যে রাখতে বলুন এখানকার যিনি বড় নেতা আছে তাকে। যদি রক্ত বিক্রি করে আমাকে জেলে রাখতে পারে তো? এমনি আমার নামে 20টা কেস দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে আটকে রাখতে পারছে না। তাহলে সহজেই 2007 সালে একটি আইন তৈরি হয়েছে, আইনের বলে যদি কেউ রক্ত বিক্রি করে 3 মাস পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে, আবার জেল জরিমানা দুটি হতে পারে। আমি এই মঞ্চের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, আমার এখানে বাউরি সমাজের ভাইয়ের হয়ে দায়িত্ব আমি নিচ্ছি, ডোম সমাজের ভাইয়ের হয়ে দায়িত্ব আমি নিচ্ছি, বাগদি সমাজের ভাইয়ের হয়ে আমি দায়িত্ব নিচ্ছি, মুসলিম সমাজের ভাইয়ের হয়ে আমি দায়িত্ব নিচ্ছি। আমি দায়িত্ব নিচ্ছি, এদের দায় আমি বলছি যদি এখানে কেউ রক্ত বিক্রি করে আমাকে শাস্তিটা দিচ্ছে। আসবে মুখ ফুলিয়ে, আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি চলে যাবে। বন্ধুগণ, আমি ওই বিষয়ে বেশি বক্তব্যে যাব না। আমরা রক্ত দিলে কি হবে? রক্ত দিলে যেমন সম্প্রীতির বার্তা হয়, রক্ত দিলে যেমন ঐক্যের বার্তা হয়, রক্ত দিলে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। আজকে পশ্চিম বাংলার মাটিকে কিছু সাম্প্রদায়িক শক্তি কুলসিত করার চেষ্টা করছে। পশ্চিম বাংলার মানুষকে জাত বর্ণ জাতের
তারা বিভাজন করার চেষ্টা করছে, পশ্চিম বাংলার মাটিকে বন্যের দ্বারা বিভাজন করার চেষ্টা করছে। সেই সময় পশ্চিম বাংলার এই বাড়াবাড়ি এলাকার মানুষজন এই এলাকার মানুষজন সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা তারা এগিয়ে এসেছেন, তারা এগিয়ে সেটা প্রমাণ করে দিচ্ছে আমি বাগদি, আমি দলিত, আমি আদিবাসী, আমি ডোম, আমি মুচি, আমি মুসলমান, আমরা আলাদা নয়, আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা ঐক্যের সাথে থাকতে চাই, আমরা সম্প্রীতির সাথে থাকতে চাই, আমরা সৌহার্দ্যের পরিবেশ তৈরি করতে চাই। যখন এই পরিবেশটা আমরা তৈরি করতে চাইছি, যখন ওই পরিবেশটা আমরা তৈরি করতে চাইছি, ভালোবেসে দিয়েছে ও ঠিক আছে, ও থাক না, ভালোবেসে দিয়েছে কোনো সমস্যা নেই, ভালোবেসে দিলে তো সবটাই জায়েজ গো, কি গো, দুটো জায়গায় সব জায়েজ, মানে বৈধ, কোনটা একটা যুদ্ধে আর একটা ভালোবাসাতে। আপনারা আমার ভালোবাসাতে আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, গেলে আপনাদের কাজ কেড়ে নেবে, গেলে আপনাদের অত্যাচার হবে। সেই ভালোবাসা, আমার ভালোবাসাটা যদি কাজও কেড়ে নিক, অত্যাচার হোক, তাও নওশাদ সাহেবকে একবার দেখবো, যদি আসতে পারেন। একটু ভুল মুখে দাঁড়িয়ে থাকলে আমার অসুবিধা কোথায় ভাই? এটা ম্যানেজ করতে পারবো না বন্ধুগণ। আমাদের সমাজকে কলুষিত করার যখন চেষ্টা হচ্ছে, ধর্মের নামে ভাগ করার চেষ্টা করছে, জাতের নামে ভাগ করার চেষ্টা করছে, ও ছোট বড় হিসাবে ভাগ করার চেষ্টা করছে, তখন এই মঞ্চে গিয়ে এসেছে, এই মঞ্চকে আরো সহযোগিতা করা দরকার। কারণ আমার আজকে শুক্রবার, আপনাদের জানিয়ে রাখি, শুক্রবারে আমার কাছে যত বড়ই কাজ থাকুক না কেন, আমি বাড়িতে থাকি, সারা সপ্তাহ আমি বাড়ি থাকি না, একটা দিন আমি বাড়ি থাকি শুক্রবার, ওই দিনটা আমার বাড়িতে প্রচুর লোকজন আসে, সাক্ষাৎ করে। কিন্তু আজকে শুক্রবারে আমি এই পশ্চিম বর্ধমানের বারাবণীতে এই কারণটাতে এসেছি, যখন শুনলাম যে এসটি এসসি মাইনরিটি ব্যাকওয়ার্ড ক্লাসের মঞ্চের পক্ষ থেকে হচ্ছে, আমি আর তখন বললাম যে আমি যাব, কারণ ওই দিনকে আমার না বাড়ি থাকলেও হবে। কারণ এই সময়ে আমাদের মধ্যে ঐক্যের দরকার, আমাদের মধ্যে একতার দরকার। আমাদের মধ্যে ঐক্য নাই বলে, আমাদের মধ্যে একতা নাই বলে আমরা আমাদের অধিকারটাকে ফিরে পাচ্ছি না, আমাদেরকে ভাগ করে রেখে দিয়েছে। বন্ধুগণ, আজকে যারা এসেছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আমি একটা কথা বলবো, বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। আমরা ঐক্যের মধ্যে না থাকার ফলে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব না থাকার জন্য এই বারাবণী বিধানসভার কথা বলে যায়। এখানে প্রায় 50% মা উপরে ভোটার এসটি এসসি কমিউনিটির মানুষ, প্রায় 9 থেকে 10% ভোটার মাইনরিটি কমিউনিটির মানুষ, সব মিলিয়ে ওবিসি মিলিয়ে দেখা যাবে প্রায় 60 থেকে 70% মানুষ ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছি। আপনারা আজকে বাড়ি যাবেন, মাইকের আওয়াজ যাচ্ছে, যারা আজকে আমাদের কর্মীরা এলে হুমকি চুমকি দিচ্ছিল, যারা চারানার নেতা, তাদেরকেও বলছি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন, ক্লাস 4 যে বাচ্চাটি পড়ে, ক্লাস 5 যে বাচ্চাটি পড়ে, ক্লাস 6 এর বাচ্চাকে ডাকবেন, ক্লাস 4 এর বাচ্চাটিকে ডেকে অঙ্কের বইটা খুলে দেবেন, গণিতের বইটা খুলে দেন, খুলে দিয়ে বলুন অনুশীলন 1-এর অঙ্কটা করতে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি যদি ভুল বলি, কোনোদিন আপনাদের বারাবণীর দিকে আমি আর মুখ দেখাবো না। 100টা বাচ্চাকে ট্রাই করবেন, 90টা বাচ্চা দেখবেন অঙ্কে অনুশীলন 1টাই ফেল করছে। ক্ষতি কার হচ্ছে ভাই? কার হচ্ছে? আমার ছেলে হচ্ছে না কেন? আমি নেতা, আমি তো তোলাবাজি করছি, আমি তো 8,000 টাকা মাইনে দিয়ে এদেরকে শোষণ করছি। 8,000 টাকা মাইনের বাড়ানোর কথা বললে কোম্পানিকে, আমি আমাকে দিয়ে বলছি, অন্যজন বললে চোখ দিয়ে পানি বেরোতে পারে, আমি আমার ঘাড়েই দিচ্ছি ভাই। বুঝতে পারছেন কার কথা বলছি? এই কারো বুঝতে অসুবিধা হয়েছে নাকি? যারা বুঝতে পারছেন হাত তুলুন তো। আমি এই বক্তব্যটা দিতাম না, যখন আমাকে একটু কামড়েছে, মলম তো একটু লাগাতেই হবে ভাই। আর আমি কাউকে ভয় পাই না, যারা কামড়া কামড়ি করছে তাদের নেত্রী আমাকে জানে আমি কি জিনিস। ক্ষতি কার হচ্ছে ভাই? আপনার বাড়ির ছেলেরা। এখানে যারা উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে বাজারে, আপনারা বলুন আপনার বাড়ির ছেলে পুলেরা সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে? সবাই সরকারি স্কুলে পড়ে, কারণ বেসরকারি স্কুলের মধ্যে পড়ানোর মতো সামর্থ্য আমাদের নাই। কি করে হবে? এই যে এখানে যেটা আছে, এই কোম্পানিটার নাম যে আপনার কোল মাইন্সে যে কোম্পানি আছে, সরিষা তলি কোল মাইন্স যে কোম্পানিতে
1000 মতো প্রায় মানুষ চাকরি করে, দলিত, আদিবাসী, বাউরি, ডোম, মুচি, মুসলমান আমাদের বাড়ির লোকেরাই চাকরি করে। মাসের শেষে আমি 1000 টাকা এরা পাই। 1000 টাকা নিয়ে প্রায় 2টো সন্তান আমি যদি ধরি, স্কুলে যদি পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, 2000 টাকা করে কম করে লাগবে, তাহলে 4000 টাকা চলে যাবে। কি খাবে আর কি সঞ্চয় করবে? তাহলে 100 এখানে যারা উপস্থিত আছেন, 99% আমাদের পরিবারের বাচ্চাগুলো প্রাইভেট স্কুলে পড়াশোনা করে, সরকারি স্কুলে পড়াশোনা করে। আর তাদের পড়ার শিক্ষাগত মানটা কোথায় দাঁড়াচ্ছে? আজকে বাড়ি যাবেন, ক্লাস 5-6 এর বাচ্চাকে ডাকবেন, পেনটা তুলে দেবেন, খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়ে আর ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন। 100টি বাচ্চাকে দিলে 90টি বাচ্চা ফেল করবে, পারবে না। ক্ষতি কার হচ্ছে? কার ছেলে হতে হচ্ছে? আমার কথা আপনি বুঝতে পারছেন না নাকি? একটু সারা দিতে হবে, একটু সারা দিলে ভালো লাগে বুঝতে। ক্ষতি কার ছেলের হচ্ছে? আপনার আমার ছেলের হচ্ছে। দিন আনে দিন খাই যার, তার ছেলের হচ্ছে। সকালবেলা এসে এই বাজারে যিনি সবজিটা বিক্রি করেন, তার ছেলের হচ্ছে। সকালবেলা এসে যারা ভ্যান লাগিয়ে মুঠেগিরি করে, তার ছেলের হচ্ছে। দিনে দিনে 300 টাকা ইনকাম করেন, তার ছেলের হচ্ছে। দিনে দিনে 250 টাকা ইনকাম করে, তার ছেলের হচ্ছে। অর্থাৎ আর্থিকভাবে যারা দুর্বল, তাদের ছেলের হচ্ছে। এবার আমি যদি বলি ও মুসলমান, ও হিন্দু, ও বাগদি, ও মুচি, ও আপনার বাউরি, এই যদি ভাগ করে দিই, তাহলে আর প্রতিবাদটা সংগঠিত হবে? হবে না। তাহলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। সরকারের কাজটা কি? আপনারা বছরে বছরে ভোট দেন, সরকার তৈরি করেন। সরকারের কাজটাই হচ্ছে এটাই, স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসবে। এখানে বারাবণীতে নতুন প্রাইমারি স্কুল, নতুন হাই স্কুল, প্রয়োজনে কলেজ তৈরি করবে। তার পরিবর্তে আমি আপনাদের বলে যাচ্ছি, তথ্য নয়, আপনারা লোকাল আমাকে উত্তর দেবেন যদি আমি ভুল বলি। খোঁজ নিলে দেখা যাবে 2012 থেকে 2024 সারা পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে বারাবণী তো একাধিক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিটা কাদের হচ্ছে? আপনাদের হচ্ছে। নেতাদের কিন্তু এই ক্ষতি হয় না। কেন হয় না? নেতাদের তো তোলাবাজির টাকা আছে, নেতাদের তো কাটমানির টাকা আছে, সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। আর আপনি মান্ডি, আপনি কিসকু, আপনি আনসারি, আপনার বাড়ির ছেলে মেয়েটা সরকারি স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্চার বাড়ি চলে আসছে, আপনিও তাকে পরীক্ষা করছেন না। আর স্কলারশিপ দেওয়ার নাম করে বছরে বছরে শুধু পাস করিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আপনার ছেলেটা শিক্ষিত হচ্ছে, সে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না। যখন কম্পিটিশনের সময় আসবে, দেখবেন স্কুল ছেড়ে পালাচ্ছে, কাজে চলে যাচ্ছে। দিনের শেষে ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছেন। আমার এটা বলার বক্তব্য এটাই যে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি আমি যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে এই রাজনৈতিক কারবারিরা আপনাকে আমাকে জাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে লাগিয়ে দিয়ে আপনার আমার এলাকার স্কুলগুলোকে ধ্বংস করবে। তাই আজকে এখান থেকে আওয়াজ তুলতে হবে। বারাবণীর মানুষরা আওয়াজ তুলবে, এই মার্কেটের মানুষরা আওয়াজ তুলবে যে আমাদের স্কুলের শিক্ষক চাই, স্কুলের পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমাদের বাচ্চারা যে স্কুলে গিয়ে পড়াশোনা করে, শুধু মিড ডে মিল দিলে চলবে না, ওখানে শিক্ষক দিতে হবে, চক ডাস্টার দিতে হবে, স্কুলের পরিকাঠামোটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই আওয়াজ শুধু নওশাদ সিদ্দিকী একা তুললে হবে না, এই আওয়াজ নওশাদ সিদ্দিকীকে তুলতে হবে, বাপি বাউরিকে তুলতে হবে, আনসারী সাহেবকে তুলতে হবে। এখানে যারা অগণিত জনগণ আছে, সকলকে একসাথে তুলতে হবে। তাহলে সরকারের টনক নড়বে, তাহলে ব্যবস্থা করবে। আর যদি আপনি একদিকে বাউরি আওয়াজ তুলছে সমাজ, সে স্কুলে টিচার দরকার, ঠিক তার উল্টো দিকে আনসারী সমাজ আওয়াজ তুলছে স্কুলে টিচার দরকার। রাজনৈতিক কারবারিরা পায়ের উপরে পা তুলে পা নাড়াবে, বলবে কাজের কাজ হয়ে গেছে। কারণ ও ওদের মতো 50টা লোককে নিয়ে চিৎকার করছে, এ 10টা লোককে নিয়ে চিৎকার করছে, এই আওয়াজে সাড়া দেবে না। যখন বাপি বাউরি, যখন আনসারী সাহেব এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করবে, আওয়াজে সাড়া দিতে বাধ্য, তখন আপনার কাছে হাঁটু গেড়ে বসবে, আপনার স্কুলের টিচার দেওয়ার ব্যবস্থা করবে। আমি কি বলছি আপনারা বুঝে আসতে পারবেন? আপনাদের ভাবতে হবে আমাদের ডিমান্ড কি। আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলি আমাদের ডিমান্ড। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে একটা শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার কি বাস্তবায়ন হচ্ছে?
আজকে আপনার এখানে খোঁজ নিয়ে দেখুন, প্রাইমারি স্কুলগুলো দিয়ে যদি আমি বলি, উদাহরণ দিই, যে বাচ্চাগুলো যাচ্ছে গিয়ে আজকে আপনারা পরীক্ষা করে নেবেন বাড়িতে গিয়ে, যে যার বাড়িতে বাচ্চা আছে তো নাকি আছে, পরীক্ষা করে নেবে। ক্লাস 4 এর বাচ্চার হাতে অঙ্কের বইটা দেবেন, খাতাটা দেবেন, অঙ্কটা করতে বলবেন। ক্লাস 5, 6 এর বাচ্চাকে দেবেন পেনটা, খাতাটা, ইংলিশে তার নাম, ঠিকানা, স্কুলের নাম, বাপের নাম, মায়ের নাম। এটা কোনো জটিল ব্যাপার নয় তো? এটা কোনো জটিল ব্যাপার? পরীক্ষা করে দেখে নেবেন ফেল করছে কি পাস করছে। দেখবেন 100 জনের মধ্যে 90 জন ফেল করছে। এই 90 জনটা কারা? কাদের বাড়ির ছেলে এগুলো? এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে শুধু ধর্মীয় ধ্বজা ধরিয়ে ভুল বুঝিয়ে নেওয়া হচ্ছে। এই 90 জনটা আপনার আমার বাড়ির ছেলে। তাহলে আপনার আমার বাড়ির ছেলের ভবিষ্যৎটা কারা নষ্ট করছে? সরকারে যারা আছে। আপনারা জেনেছেন, আমি আবার রিপিট করছি, 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে, প্রাইমারি স্কুল। এই 25,000 স্কুলগুলো কোথায় কোথায় আছে? যেখানে বেশি দলিতরা থাকে, যেখানে বেশি আদিবাসীরা থাকে, যেখানে বেশি মুসলমানরা থাকে, যেখানে বেশি পিছড়ে বর্গের মানুষেরা থাকে, সেই জায়গাতে স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে। কারণ যে দলিত, আদিবাসী, মুসলমানরা যদি শিক্ষিত হয়ে যায়, চাকরির জন্য আওয়াজ তুলবে, রিজার্ভেশন কোটায় যেটা আছে সেটা আওয়াজ তুলবে। সেই জন্য এরা বারবার এদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। আজকে পিছিয়ে রাখা হচ্ছে না, আজ থেকে বাবা সাহেব আম্বেদকরকে আমরা জানি। বাবা সাহেব আম্বেদকরের ইতিহাস একটু আমাদেরকে পড়তে হবে। সমস্যা হচ্ছে আমরা আমাদের রুটকে ভুলে গিয়েছি। আমাদের গুরু বাবা সাহেব আম্বেদকরকে যদি আমরা অধ্যয়ন করতাম, তাহলে আমাদের উপরে কেউ ছুরি চাবুক চালাবার ক্ষমতা থাকতো না। বাবা সাহেব আম্বেদকরকে স্কুলে তিনি যখন যেতেন, তার বেঞ্চির সব থেকে পেছন সাইডে তাকে বসিয়ে রাখতো। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। মতুয়া সমাজের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরকে কিন্তু সেই সময় স্কুলে পড়তে দেয়নি। সেই সময় তাকে বাধ্য হয়ে তিনি মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করেছিলেন। কেন হরিচাঁদ ঠাকুরকে সেই সময় পড়তে দেওয়া হয়নি? কেন বাবা সাহেব আম্বেদকরকে সেই সময় তিনি যখন প্রাথমিক শিক্ষা অর্জন করতে গিয়েছিল, একদম সবার শেষে বসিয়েছিল? সেই অস্পৃশ্যতা, সেই বৈষম্যের জন্য। সেই বৈষম্য কিন্তু আজকে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে। বাবা সাহেব আম্বেদকর যেভাবে সমাজের জন্য লড়াই করেছিল, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যেভাবে সমাজের জন্য লড়াই করেছিল, ফুরপুরের পীর আবু বকর যেভাবে সমাজের জন্য লড়াই করেছিল, আহমদ হোসেন সাহেব যেভাবে সমাজের জন্য লড়াই করেছিল, আমাদেরকে সেইভাবে লড়াই করতে হবে। চোখ কান খুলে চলতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নাই। নিজের কানে হাত দিয়ে দেখুন। আপনাকে অনেক গল্প শোনানো হচ্ছে, আপনাকে অনেক কাহিনী বলছে, আপনার এই করে দেবে বলছে। বাস্তবিক অর্থে আপনি কি পেয়েছেন? বুকে হাত দিয়ে আপনি প্রশ্ন করুন। আপনাকে প্রশ্ন করছি, আপনাকে গল্প শোনানো হয়েছিল যে আপনার উন্নয়ন হবে, আপনাকে গল্প শোনানো হয়েছিল আপনার আপলিফমেন্ট হবে। বুকে হাত দিয়ে বলুন আপনারা, যে আপনারা যতদিন যাচ্ছে সাধারণ যারা নাগরিক খেটে খাওয়া কষ্ট বাড়ছে না কমছে? বলুন না গো। মেহনত বেশি করতে হচ্ছে, ইনকাম কমে যাচ্ছে। তাহলে আপনি এগোচ্ছেন না, আপনি পিছিয়ে যাচ্ছেন। আমাদের মতো যারা আছে রাজনীতি করছে, আবার যারা রাজনৈতিক কারবারি, তাদের কিন্তু বেড়ে যাচ্ছে। 1টা থেকে 2টো গাড়ি, 2টো গাড়ি থেকে 3টে গাড়ি। ওই দাঁড়াও না গো, কি বলে ওটাকে, ইসিএল, ইসিএল গো, ইসিএল, বুঝতে পারছেন তো? পরিবারের চাকরি হয়ে যাচ্ছে। আর আমার এই গরিব পরিবারটা 8,000 টাকার মাইনে 10 বছর আগে ছিল, এখন 8,000 টাকাই চলছে। এখন কমে গেছে। এই ডিটেলসটা আমাকে দেবেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। এই যেখানে যারা সরষাতলি কোল মাইন্সের যারা কাজ করেন, আমি ডিটেলস নেব, এর জবাব আমি আপনাদের হয়ে নেব বিধানসভার মধ্যে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওখানে শ্রমমন্ত্রী আছেন, এই আপনাদের পশ্চিম বর্ধমান জেলারই তিনি বিধায়ক। তাকে বিধানসভার মধ্যে আমি জবাব নেব। তাকে জানতে চাইব যে স্কিল লেবারেরা এরা যেটা 450 টাকা রোজ হলে 12,000 15,000 টাকা মাইনে হচ্ছে, করেনি তো? ডিটেলসটা হ্যাঁ সেটা আমি জানবো। জানবো মানে
তাকে নজর তাকে করব, জবাব দিতে হবে। এখানে জবাব দেওয়ার লোক পাচ্ছি না, কিন্তু ওখানে তাকে জবাব দিতে হবে। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের দুরবস্থার কথা কোথায় তুলব? আইনসভায় তুলব। বিধানসভা তো জানি, আরো সহজে আপনাদের বোঝা দরকার, আইনসভা, ওখান থেকে আইন তৈরি হয়। আগামী 5 বছর বাংলার মানুষ কেমন ভাবে থাকবে, রুজি রুটি বৃদ্ধি কিভাবে হবে, শিক্ষার মান কিভাবে উন্নয়ন হবে, এই যে আপনারা কাজ করছেন, লেবারের পেমেন্ট কিভাবে বাড়বে, এক কথাই বাংলার ছুঁচ থেকে শুরু করে কলের পাইপ সবটাই কিভাবে সঠিকভাবে চলবে, তার নীতি নির্ধারণের জায়গাটার নাম আমরা বিধানসভা বলি, ওটা আইনসভা। তো আপনার কাজ কি? আপনার বারাবণী থেকে 1 লক্ষ, প্রায় 2 লক্ষ ভোটার আছেন, 2 লক্ষ ভোটারের সমস্যা নিয়ে কি আপনি বিধানসভায় আইনসভায় যেতে পারবেন আপনারা? সেই জন্য আপনাদের একটা করে জনপ্রতিনিধি লাগে, একটা করে জনপ্রতিনিধি লাগে। সারা পশ্চিম বাংলা থেকে 294 জন জনপ্রতিনিধি আইনসভার মধ্যে আছে। তারা তাদের বিধানসভার কথাগুলো উত্থাপন করবে, কি কি প্রয়োজন আছে, কি কি অন্যায় হচ্ছে, কোনটা হলে ভালো হবে, সেটা ওখানে উত্থাপন করবে। ওখানে যারা কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার থাকবে, তাদের কাজ হবে সেটা শুনে ওই সমস্যাটাকে সমাধান করা। অনেকগুলো কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি ভাঙড় থেকে নির্বাচিত হয়ে গিয়েছি। আমার প্রথম কাজ কি? ভাঙড়ের মানুষের যে সমস্যাগুলো আছে বিধানসভায় তুলে ধরা। আমি সেইগুলো তুলে ধরছি। শাসক দলে যারা আছেন, ডিপার্টমেন্টাল মিনিস্টার যারা আছে, তাদের কাজ হবে ওটাকে শুনে সমাধান করা। এটা তো সরকার। সরকারটা কিসের জন্য? দেখুন, 2021 সালে আমিও বলেছিলাম, মমতা দিদিও বলেছিল, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিল, ভোট দাও, তোমাদেরকে ভালো সরকার উপহার দেব। বাংলার মানুষজন মমতা দিদিদেরকে দিয়েছিল, ভালো লেগেছে দিয়েছে, তো আমার কোনো বিতর্ক নেই। আগামী দিন যদি ভালো লাগে দেবেন, না ভালো লাগলে দেবেন না, ওটা আপনার হাতে। কারণ আর্টিকেল 326 আপনাকে সে রাইটটা দিয়েছে, আপনি আপনার মনের মানুষকে চুজ করতে পারেন, ঠিক আছে? কিন্তু কেন দিয়েছিলেন? যে ভালো দিন দেখার জন্য। হসপিটালে যাবে, গিয়ে ওখানে ট্রিটমেন্ট যাতে পান তার ব্যবস্থা করে দেবে। কিন্তু এখন আপনারা বলুন, পশ্চিম বর্ধমান জেলায় সরকারি হসপিটালের কি অবস্থা আছে? গিয়ে ট্রিটমেন্ট পান তো? আমি জানি না আপনাদের ব্লক হসপিটালের কি অবস্থা আছে, কিন্তু আমার কথাটা আজই না হলেও কালকে আপনারা মিলিয়ে নেবেন। যদি দেখবেন এখানে প্রাইভেট হসপিটাল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বেসরকারি হসপিটালের কথা বলছি, আসানসোলে আছে। তাহলে আপনাদের ট্রিটমেন্টের প্রয়োজন হলে আপনারা কোথায় যান? হ্যাঁ, আসানসোলে যান। সরকারি ট্রিটমেন্ট নিতে পান না, বেসরকারিতে চলে যান। আওয়াজ নেই। খান 10 লোক বলছিল বেসরকারি দিয়ে যায়, বাকি তারা সরকারিতে যায় নাকি? এই মনে আর বক্তব্যটা আমি তাহলে একটু করছি। সুপার না, তাই তো? আচ্ছা, আমি বলি, এবার বলি রোগটা কোথায় আছে আমি বলে দিচ্ছি। আসানসোল শহরের যে কটা প্রাইভেট হসপিটাল আছে, সব বলবো না, তবে অনেক মালিকের সাথে বর্তমানে আপনাদের এখানে আসতে গিয়ে যারা বাধা দিচ্ছিল, তাদের দেখবেন সুসম্পর্ক আছে। কেন বলুন তো? তাদের সাথে সুসম্পর্ক এই জন্যই আছে, আসানসোলে একটা আপনাদের সরকারি হসপিটাল আছে, সুপার স্পেশালিটি হসপিটাল, তাই তো? সরকারি হসপিটাল তো নাম এখন আপনারা মিমিক্রি করে বলছেন। তো সুপার স্পেশালিটি হসপিটালে স্বাভাবিকভাবে যে আপনার অসুস্থ হয়েছেন, ওখানে যাবেন, আপনি ট্রিটমেন্ট পাবেন বিনামূল্যে। কিন্তু আপনি যখন ট্রিটমেন্ট করতে যান, খোঁজ নিয়ে দেখুন এক্স-রে করতে দিয়েছে। এক্স-রে সরকারি হসপিটাল থেকে কি হবে? কিন্তু খোঁজ নিলে দেখা যাবে এক্স-রে সরকারি হসপিটাল থেকে হচ্ছে না, বাইরে আসতে হচ্ছে, বাইরে এসে আপনাকে কি করতে হচ্ছে? এক্স-রে টাকা দিয়ে করতে হচ্ছে। ওই ডায়াগনস্টিক সেন্টার গুলো, তার অধিকাংশ লোকের সাথে শাসক দলের মাসোয়ারা চলে। কেন বলুন তো মাসোয়ারা চলে? এই জন্যই মাসোয়ারা চালায়,
সরকারি সুপার স্পেশালিটি হসপিটালের এক্সরে মেশিন হয় খারাপ করে রাখো, নাহলে এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান যদি তাকে বলবে প্রিন্ট করার কাগজ নাই বলে আপনাকে বাইরে করে দেয়। এবার আপনাকে বলি, আমি তো বলি, যেখানে বিনামূল্যে প্রিন্ট হবে, বিনামূল্যে এক্সরে হবে, টাকা দিয়ে কোনো পাগলই বাইরে কাজ করবে? আমি অন্তত করবো না ভাই। তাহলে যখনই আপনি সরকারি হসপিটালে কাজ করবেন, পরিষেবাটা নেবেন, বেসরকারি বলে মাছি মারবে। ওই জন্য এরা মাসোহারা দিয়ে রাখে, খোঁজ করবেন। সরকারি হসপিটালের পরিষেবাকে এরা ধ্বংস করে দিচ্ছে, সব বেসরকারিকরণের দিকে চেষ্টা চালাচ্ছে। আর আপনার হাতে 1000 টাকা, মাস গেলে 1200 টাকা আপনার মহিলার হাতে, বাড়ির মহিলাতে দিচ্ছে। আমার অনুরোধ এটাই, 1000-1200তে একটা সংসার চলবে না। আমি চাই আমার মায়েদের হাতে কম করে 5000 টাকার ব্যবস্থা করা হোক। 1000 হবে, কিন্তু মা যখন সরকারি হসপিটালে যাবে, ট্রিটমেন্টের ব্যবস্থা যেন ওখান থেকেই হয়। মায়ের বাচ্চাটি যখন প্রাইমারি স্কুলে যাবে, সরকারি স্কুলে গিয়েই যেন ওখানে তার বুনিয়াদী শিক্ষাটা সঠিকভাবে পায়। মায়ের ছেলে যখন পড়াশোনা করে চাকরির কম্পিটিশনে যাবে, সেখানে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি কিনতে হবে না, 330 টাকা ফর্ম ফিল আপ করে যেন চাকরি পাই, সেই সমাজ ব্যবস্থা আসুক আমরা চাই। তাই বন্ধুগণ, আমাদের উপরে এই জন্য তো রাগ। দেখ, আমি আবার ফিরে আসি, আপনাদের জানাই 22% সংরক্ষণ আছে কাদের? পশ্চিমবাংলায় এসসি কমিউনিটির। কিন্তু সংরক্ষণ কি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে? সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আদিবাসী ভাইদের জন্য যে সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিমবাংলায় 1 কোটিরও বেশি আদিবাসী নাই, কিন্তু আমাদের পশ্চিমবাংলা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 1.5 কোটি এসটি সার্টিফিকেট পাবলিক ডোমেইনে চলে গিয়েছে। তাহলে 1 কোটি আদিবাসী নয়, 1.5 কোটি সার্টিফিকেট, তাহলে 50 লাখের ঘুষপেটিয়া আছে সার্টিফিকেটের মধ্যে, 50 লাখ নন এসটি ছেলে আছে। তাহলে আদিবাসীদের কোটায় লুট কারা করছে? নন আদিবাসীরা লুট করে নিচ্ছে। একই ভাবে এসসি ভাইদের রিজার্ভ সিটে নন এসসিরা চাকরি করছে। এটা কারা সহযোগিতা করছে? যারা আজকে আপনার এই প্রোগ্রামে আপনাদের আসতে অসুবিধা করছিল, তারাই চাকরিগুলোকে বিক্রি করছে। ওরা ভালো করে জানে যে আজকে প্রোগ্রামে যাবেন, নওশাদ সিদ্দিকী আসবে, এসটি এসসি ওবিসি মাইনরিটিদের দুরবস্থার কথা বলবে, এসটি এসসি মাইনরিটিদেরকে নিয়ে যে সরকারগুলো যে বিচারিতা করছে তার কথা বলবে। সেই জন্যই ওকে ওর প্রোগ্রামে যেতে মানুষকে দেওয়া যাবে না। নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে গেলে মানুষের চোখ খুলবে, মানুষ প্রশ্ন করবে, তাই ওর প্রোগ্রামে আটকাতে হবে। যারাই আটকানোর চেষ্টা করছে তারাই আপনার চাকরিটা বিক্রি করছে, যারাই আটকানোর চেষ্টা করছে আপনার ওয়াকাফের সম্পত্তিটা তারাই চুরি করার চেষ্টা করছে, যারা আপনার আটকানোর চেষ্টা করছে জায়ের তাদের সম্পত্তি তারাই লুট করে নিচ্ছে, যারাই আটকানোর চেষ্টা করছে আপনি আপনার দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছেন সেটা তারা লুট করে নিচ্ছে, যারাই আটকানোর চেষ্টা করছে মন্দিরের নামে যে সম্পত্তি আপনার পূর্বপুরুষ দিয়ে গিয়েছে, যে এই মন্দির কমিটির দেখভালের জন্য, এই পূজার জন্য এই জায়গাটা আমি দিয়ে গেলাম, তারাই লুট করে নিচ্ছে। তাই আমরা বারবার বলি, আমরা যেভাবে ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের জন্য কথা বলি, দেবদেবীর নামে উৎসর্গিত সম্পত্তি উদ্ধারের কথা বলি, মন্দিরের সম্পত্তি উদ্ধারের কথা বলি, জায়ের তাদের সম্পত্তি উদ্ধারের কথা বলি, মানুষের যে অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের কথা বলি, ওই জন্যই আমাদের উপরে বারবার আঘাত আসে। আর আমাকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করে। আটকাতে পেরেছে? আমার নামে 20টা মামলা হয়ে গিয়েছে। আমার পড়াবে বন্ধুগণ, আমার বলার বক্তব্য হচ্ছে, দেখুন আমি অন্য কোনো কথা বলতে পারতাম, অন্য বিষয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আমি আজকে এই বিষয়ে আলোচনা করছি। আমাদের একটু সজাগ হতে হবে। আমরা যদি সজাগ না হয়, শুধু ভোটের সময় আসবে আমার আপনার ভাই 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 বসে বসে বসে, আমি আপনি সজাগ না হলে
আপনার আমার ভোটটা শুধু নেওয়া হবে, আর নিয়ে কিছু আপনার আমার ফায়দা করবে না। আপনি আমি যদি একটু সজাগ হয়ে যাই, আপনার আমার হাতে সংবিধান যে পাওয়ারটা দিয়েছে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনার আমার পাশে হুমকি নয়, হুজুর হুজুর করবে, এসে প্রভু প্রভু করে আপনাদেরকে ডাকবে। আপনারা বলুন, ভোটের সময় যখন আসে, আমাদের মতো যারা রাজনৈতিক কারবারি নেতারা আছে, আপনি কাকা, জ্যাঠা, মাসি, পিসি, ফুফু, খালা, দরকার লাগলে বাপের বয়সী লোকের পায়ে হাত দিয়ে কদম বসি, পায়ের হাত দিয়ে নমস্কার, দোয়া করো, আশীর্বাদ ভোট করো বলে না? আর যখন সেই ভোট নিয়ে চলে যায় 4.5 বছর খুঁজে পাওয়া যায়, তাই না? কিন্তু ভোটের সময় আপনারা রাজা থাকেন, যতদিন না ভোটটা হচ্ছে আপনারা রাজা। যেই ভোট পিটে গেল আপনারা প্রজা, ওনারা রাজা হয়ে গেল। আমি আপনাদের বলবো, যদি আপনারা চান 5 বছরই রাজা থাকবেন, তাহলে আপনারা একটু জাগ্রত হন, চোখ কান খুলে রাখুন, মানুষের জন্য ভাবুন, নিজের জন্য ভাবুন, পাশের বাড়ির কথা ভাবুন, প্রতিবেশীর কথা ভাবুন, যে আমি শুধু বাঁচিলে হবে না, আমার প্রতিবেশীকে নেই আমি হাসি খুশিতে থাকবো, প্রতিবেশীকে নেই বাঁচবো। তাহলে দেখবেন ওই রাজনৈতিক কারবারিগুলো আপনার অধিকার কেড়ে নিতে পারবে না। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে দিয়ে গিয়েছে, 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের হাতে সংবিধান তুলে গিয়েছে। সেই সংবিধানের 6 শিডিউলে বলা হচ্ছে আদিবাসীদের অধিকারের কথা, আদিবাসীদের অধিকার সুনিশ্চিতের কথা বলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা সরকারই বলছে আমি আদিবাসী প্রেমী। কেন্দ্রের যে সরকার আছে সে আবার এক কদমে গিয়ে গিয়ে আদিবাসী সমাজ থেকে রাষ্ট্রপতি করেছে। খুবই ভালো কথা, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু জানিয়ে দিতে চাই আপনাদের, 2014 সালে ভার্জিনিয়াস খাকা কমিটির একটি সুপারিশ হয়েছিল। 2014 সালে ঠিক সাচার কমিটি যেমন 2007 সালে একটি রিপোর্ট এসেছিল, 2014 সালে সারা ভারতবর্ষের আদিবাসীদেরকে নিয়ে একটি কমিশন তৈরি হয়েছিল, একটা রিপোর্ট তৈরি হয়েছিল। সেই রিপোর্টে 2014 সালে কিছু রেকমেন্ডেশন করা হয়েছিল। সেই রেকমেন্ডেশনে বলা হয়েছিল আদিবাসীদের আপলিফমেন্ট করার জন্য, আদিবাসীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আদিবাসীদেরকে মূল স্রোতে আনার জন্য, আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তনের জন্য কিছু রূপরেখা, গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের যে সরকার চলছে, আদিবাসী সমাজ থেকে রাষ্ট্রপতি করলেও আদিবাসীদের জন্য যে সুপারিশ করা হয়েছিল 2014 সালের ভার্জিনিয়াস খাকা কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করছে না। কিন্তু আদিবাসী প্রেমী বলে এরা নিজেকে খুব বড় করে দাবি করছে। ভাই, তখন তো আমি বলবো আমাকে ভালোবাসবে কখন? যখন আমার পেটে খিদে, আমার যখন খাদ্যের ব্যবস্থা করবে। আমার জামা নাই, আমার যখন জামার ব্যবস্থা করবে, তখন তো ভাববো আমাকে প্রতি ভালোবাসা হলো। বলছে ভালোবাসছি ভালোবাসছি ভালোবাসছি। শুনুন না, এখান থেকে গিয়ে কথা বল না, কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে। 2014 সালে আদিবাসীদের সমাজদের কথা ভেবে একটা সার্ভে করেছিল, একটা কমিশন গঠন হয়েছিল আদিবাসীদের উন্নয়ন কিভাবে হবে তার বলার জন্য। কিন্তু সেই মতো কাজ হয়নি। আদিবাসীকে ভালোবাসছে, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আমরা জানি আদিবাসীদের। 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে ভেঙে দিয়ে ধ্বংস করে 2024 সালে একটা আইন তৈরি করেছে। ফলে আইনের আদিবাসীদের যে জঙ্গলের স্বাভাবিক অধিকার সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। এদিকে মমতা ব্যানার্জির পশ্চিমবাংলা যে সরকার চলছে, এরা বলছে আমরা আদিবাসীদের ভালোবাসি, জায়ের টান গরম টানের অনেক কথা বলেন, ভালো কথা। কিন্তু আমরা কি দেখছি, কেন্দ্রের ওই নিয়ে আসা আইনের এরা বিরোধিতা করলো না। ঠিক একই ভাবে মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য 2025 সালে নতুন আইন করলো। আর পশ্চিমবাংলা সরকার কি বলছে, যে মুসলমানদের ভালোবাসি, আইন লাগু হতে দেব না, অলরেডি ইমপ্লিমেন্ট করে দিল। আমার বলার বক্তব্য এখানে, বাবা সাহেব আম্বেদকর আমাদের যে সংবিধান দিয়েছে, সেই সংবিধানের 326 নম্বর ধারাটাকে আমরা যদি একটু দেখি, আপনি সব থেকে পাওয়ারফুল ব্যক্তি ভারতবর্ষে কি আছে? পাওয়ার, ভোটিং পাওয়ার। আমাদের দেশের প্রধানমন্ত্রীর এক ভোটের যতটা ক্ষমতা, নওশাদ সিদ্দিকী এমএলএ তারও ভোটের অতটাই ক্ষমতা, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তারও ভোটের অতটাই ক্ষমতা, এবং এখানে যারা বিভিন্ন সমাজের মানুষরা আমরা বসে আছি, আমাদের প্রত্যেকের ভোটের সমান অধিকার।
কিন্তু দুর্ভাগ্য আমাদের ভোট দেওয়ার যখন সময় আসে তখন কেউ 500 টাকা বা 1 প্লেট বিরিয়ানিতে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব, যখন ভোট দেওয়ার সময় আসবে ভেবে চিনতে দেবেন। একথা আমি বলছি না যে আমি যেই পার্টি থেকে বিলং করি আমার পার্টিকেই ভোট দেন, একথা আমি বলছি না। যাকে ভোট দিলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, যাকে ভোট দিলে স্কুলে টিচার যাবে, যাকে ভোট দিলে হসপিটালে ডক্টর থাকবে, যাকে ভোট দিলে আপনার রুজি রুটি বাড়বে, যাকে ভোট দিলে সম্প্রীতি থাকবে, যাকে ভোট দিলে ঐক্যের সাথে থাকতে পারবেন, যাকে ভোট দিলে সোনার বাংলা, ঐক্যের বাংলা, এই নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, এই বাংলা ঠিক থাকবে, তাকে ভোট দেন আপনারা। এত অনুরোধ আপনাদের কাছে করছি। আজকে এটা ভোটের মঞ্চ নয়, আমি আমার দলের হয়ে প্রচার করতে আসিনি, কিন্তু আপনাদের সজাগ করতে এসেছি যে ভোটের দিনটা মাথাটা আপনারা ঠান্ডা রাখবেন। কারণ আপনার 2026 সালে যে ভোটটা দেবেন 2031 সাল পর্যন্ত আপনাকে চলতে হবে। আপনি ভোটটা দিচ্ছেন, আপনার এসসি কোটায় নন এসসিরা চাকরি করে নিচ্ছে, তাহলে ওই ভোটটা সঠিক জায়গায় দেওয়া হলো না। আপনি ভোটটা দিচ্ছেন, আপনার এসটি কোটাতে নন এসটিরা চাকরি করে নিচ্ছে, আপনার তাহলে ভুল জায়গায় ভোটটা দেওয়া হলো। আপনি ভোট দিয়ে ক্ষমতায় আনলেন, আপনি ওবিসি, আপনার সাথে বিচারিতা হচ্ছে, তাহলে আপনি ঠিক জায়গায় ভোটটা দেননি। আপনাকে ঠিক জায়গায় ভোটটা দিতে এই জন্যই হবে, আগামী 5 বছর আপনার ভালো থাকা ওই ভোটের উপরে নির্ভর করছে। আপনি আগামী 5 বছর আপনি আপনার জায়গাতে বাড়ি করবেন, কেউ তোলাবাজি না করতে পারে, ওই ভোটটার উপরে নির্ভর করছে। আপনি ভোট দিচ্ছেন আগামী 5 বছর, যে আপনি কোল মাইন্সে বা যেখানে চাকরি করেন না কেন, আপনার যে অ্যাক্ট অনুযায়ী আপনি আপনার মিনিমাম ওয়েজেসটা পাবেন কি পাবেন না, আপনার ভোটের উপরে নির্ভর করছে। আপনার ভোটের উপরে নির্ভর করছে। এখানে কোনো রাজনৈতিক গুন্ডাগার্দি চলবে না। আপনার ভোটের উপরে নির্ভর করছে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে। আপনার ভোটের উপরে নির্ভর করছে এলাকার সম্প্রীতি তৈরি হবে। আপনার ভোটের উপরে নির্ভর করছে আপনার মাসিক গড় বাড়বে কিভাবে, আপনার ভোটের উপরে নির্ভর করছে। আপনারা দেখুন কোন জায়গায় দেবেন। আমি একবারের জন্য বলবো না যে আপনি আমাকে দিন, আমি বরঞ্চ এটা বলে যাব, আপনি দেখুন কাকে দিলে লাভ হবে। আমি যদি আগামী দিনে এখানে আসি আমার রাজনৈতিক প্রচারে, তখন বলবো আমাকে দেন। এটা আমার রাজনীতির মঞ্চ নয়, আমি সে প্রচার করছি না এখানে। আমি শুধু আপনাদের এইটুকুই বলতে এসেছি, আপনাদের সজাগ হতে হবে। আর আপনারা যদি দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে যদি ভোট একবার ঠিক জায়গায় দিতে পারেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 5 বছর যেই এমএলএ হোক না কেন, যে এমপি হোক না কেন, আপনার সাথে রাজার মতো আচরণ করবে। যখন ক্যান্ডিডেট হয়, আমরা তখন, আমিও তো ক্যান্ডিডেট হয়েছিলাম, তখন যে আচরণ করেছি এখনো সে আচরণ করছি। আর কিন্তু এমন অনেকেও আছে দেখবেন আমার মতো, এই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছে, আমি কোনোদিন তাকে বিধানসভায় গিয়ে তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যার কথা বলতে শুনিনি। তাহলে ওই ধরনের বোবা লোককে পাঠিয়ে কোনো লাভ হবে? কি গো, কি বলছি বুঝতে পারছেন না? বুঝাতে হবে, নাম না ধরে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, লাভ কিছু হবে? আপনার মধ্যে থেকে পাঠাতে হবে, আপনার মধ্যে থেকে পাঠাতে হবে। যার বাবা মাস গেলে মাত্র 8,000-7,000 টাকা ইনকাম করে ওই কোল মাইন্সে গিয়ে তার ছেলেকে জিতিয়ে আপনারা পাঠান, সে এখানে গিয়ে টেবিল চাপড়াবে, সে বুঝতে পারবে তার বাবার যন্ত্রণার কথা, তার বাবার জ্বালার কথা, যে আমার বাবা সারাদিন হাড় ভাঙা খাটুনি করার পরে 7,000 টাকা পাচ্ছে, এটা অন্যায় হচ্ছে, এটা টেবিল চাপড়ে সেই বললে আপনি যখন যাবেন আপনাকে যেতে হবে। আপনি আমাকে পাঠালে, আমি তো আদরের ঘরে দুলাল, আমি তো সোনার চামচ গালে দিয়ে আমার জন্ম হয়েছে, তো আমি আপনার দুরবস্থার কথা বুঝতে পারবো বাপ? আমি বাউরি সমাজের দুরবস্থার কথা বুঝতে পারবো? আমি সারা জীবন বাউরি সমাজের সাথে মিশলাম না। আমি ছিলাম নেতা, আমার বাপ ছিল নেতা, আমাকে বিদেশে পড়তে পাঠিয়েছে, বিদেশ থেকে পড়ে চলে আসলাম। আর আমার বাপি কি করছে প্ল্যান করে, বাপিদার ছেলেরা না উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, বাপিদা যেখানে থাকে সেই স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? এখন কি হয়েছে, আমার বাপি আমাকে বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসলো, আমি বড় ডিগ্রি নিয়ে এসেছি, বাপিদা ছেলেকে আমার বাপি প্ল্যান করে স্কুলগুলো বন্ধ করে অশিক্ষিত করেছে। এখন অর্থের অভাব, বাপিদার ছেলেকে আমার বাপি ধরিয়ে দিল কি 500 টাকা, যা ওকে মেরে দিয়ে চলে আসে। তার জন্য আমার রাস্তা পরিষ্কার করার জন্য। তো আমরা যদি এখনো না আমাদের জ্ঞান ফিরে,
আমরা তখন আমার বলার এই জন্যই বক্তব্য, বাবা সাহেব আম্বেদকরকে ফলো করতে হবে আমাদেরকে, বাবা সাহেব আম্বেদকরকে ফলো করতে হবে। অত লড়াই করা আছে, অনেক চেষ্টা হয়েছিল, তাকে আটকে দেওয়া হয়েছিল, মহারাষ্ট্র থেকে তাকে ভোটে জিততে দেয়নি, তাকে বাংলাতে এসে হয়েছিল, তখন অবিভক্ত বাংলা ছিল, আমরাই জিতিয়ে তাকে পাঠিয়েছিলাম। আর সেই যে সংবিধান দিয়েছে ওটা নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। আপনি জানেন আমি যেখানকার বিধায়ক, পাশের এক বিধানসভা থেকে এক নোটোরিয়াস ক্রিমিনাল এসে অনেক ডিস্টার্ব করছে, কিন্তু বারবার আমি একটা ছেলেদেরকে একটা কথাই বলি, সংবিধানটা সামনে রেখো, ওদের বোমগুলি পিস্তল সংবিধানকে ভেদ করার ক্ষমতা রাখে না। বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে যে সংবিধান দিয়েছে, সংবিধান আমাদেরকে অধ্যয়ন করতে হবে, সংবিধান আমাদেরকে পড়তে হবে। সংবিধানের 326 নম্বর ধারায় সব থেকে পাওয়ারফুল ওয়েপেন, অস্ত্র আপনাদের হাতে বাবা সাহেব আম্বেদকর তুলে দিয়ে গেছে, সেটা হচ্ছে ভোটদানের স্বাধীনতা। 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় ভোটদানের স্বাধীনতা আছে, তবে প্রধানমন্ত্রী মানে তার একটা ভোট সমান 1 লক্ষ ভোটের পাওয়ার, এটা নয়। আপনাদের এখানে একজন মুসলমানের, একজন ডোমের, একজন আদিবাসী, একজন দলিতের, একজন বাউরির, একজন বাগদির, একজন উচ্চবর্ণের, একজন মুখ্যমন্ত্রীর, সবার ভোটের এক ক্ষমতা বাবা সাহেব আম্বেদকর তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। ওটাকে যদি আমরা সঠিকভাবে ইস্তেমাল করতে পারি, সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে পিছড়ে বর্গের জাতির মাথা তুলে দাঁড়াতে পারবে। আর না হলে স্বাধীনতার 79 বছর পরেও আজকের দিনেও আমাদেরকে মহারাষ্ট্রে আমরা দেখছি, গুজরাটে দেখছি, উত্তরপ্রদেশে দেখছি, মধ্যপ্রদেশে দেখছি, দলিত হওয়ার অপরাধে পিটিয়ে মারছে, আদিবাসী হওয়ার অপরাধে পিটিয়ে মারছে, মুসলমান হওয়ার অপরাধে পিটিয়ে মারছে। এই মার আমাদেরকে খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। আমরা যদি সজাগ হই, আমরা যদি সতর্ক হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি আমাদের সাংবিধানিক অধিকারকে বুঝে পেতে চাই, তাহলে ওই আর্টিকেল 326 কে সঠিকভাবে আমরা ব্যবহার করি। আপনারা অবাক হবেন, গত কদিন আগে নয়ডাতে একটি 17 বছরের দলিত সমাজের ছেলে, হালকা বয়সী ছেলে, অর্থের অভাবে পড়াশোনা বেশি করতে পারেনি, সে তার পরিবারকে চালানোর জন্য একটা মোটরসাইকেলের গ্যারেজে কাজ করত। তার জন্মদিন এসেছিল, বন্ধুদেরকে নিয়ে একটি কেক কেটে জন্মদিন পালন করেছে। তথাকথিত উচ্চ পণ্যের মানুষেরা সেই 17 বছরের একটি বাচ্চাকে পিটিয়ে মেরে দিয়েছে। আমরা কোন সমাজে বসবাস করছি ভাই? কোন সমাজে বসবাস করছি? এটা চলতে থাকবে না, এটা বন্ধ করতে চান আপনি একটু বলুন, আমাকে আওয়াজ দিয়ে বলুন। বন্ধ করতে চাইলে আপনার অধিকার আপনাকে বুঝে নিতে হবে। উত্তরপ্রদেশের মতো জায়গায় যেখানে বলা হয় কি রাম রাজ্য, আমরা যতটুকু জানি পুরুষোত্তম রাম ঠাকুর প্রজাহিতৈষী ছিলেন, প্রজাদের জন্য তিনি তার সংসারকে ত্যাগ করে দিয়েছিলেন। আর আজকে রামরাজ্যের গল্প শুনিয়ে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের উপর অত্যাচার চলছে। এখানে আদিবাসী বাচ্চাটি, দলিত বাচ্চা তথাকথিত উচ্চ বর্ণের মন্দিরে পানি পান করার জন্য, কলের পানি পান করার জন্য পিটিয়ে মেরে দিয়েছিল। কদিন আগে মধ্যপ্রদেশে দলিত ছেলেকে পোস্টে পিটিয়ে মেরে দিল। আমরা ভুলে যাচ্ছি না আমাদের বাড়ির ছেলে স্কলার রোহিত ভেমুলার কথা, আমরা ভুলে যাচ্ছি না আমাদের পশ্চিম বাংলার কথা বলছি, পাপিয়া মান্ডির কথা। সে একজন অধ্যাপিকা, তাকে জাত তুলে বর্ণ বিদ্বেষের তাকে শিকার হতে হয়েছিল। আমরা ভুলে যাচ্ছি না চুনি কোঠালের কথা, লোধা সবর জাতির মধ্যে সর্বপ্রথম যে মহিলাটি গ্রাজুয়েশন পাস করেছিল তাকেও সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা। তাই সময় এসেছে আমরা উচ্চ বর্ণের মানুষের বিরুদ্ধে নয়, কিন্তু যারা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে চলে, যারা ডমিনেট করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, তাদের বিরুদ্ধে দলবদ্ধ হতে হবে, ব্রাহ্মণ্যবাদী সমাজ মুক্ত সমাজ ব্যবস্থা আনতে হবে। তবে একটা মাথায় রাখুন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী এক নয়, কিন্তু ব্রাহ্মণ্যবাদী আর ব্রাহ্মণ কিন্তু এক নয়, আমরা গুলিয়ে ফেলি, এইটা কেন গুলাবেন না। যারা আমাদেরকে ডমিনেট করতে চায়, যারা ওই চুরি কোঠালের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়াটাকে পছন্দ করে না, সেই সমস্ত ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই সমস্ত ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা নাজিবকে দিল্লি থেকে গুম করে দিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যারা আমাদের রোহিত ভেমুলাকে সুসাইড করতে বাধ্য করেছিল। তাই আপনাদের বলবো, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো জায়গা না। মিষ্টি মিষ্টি ভোটের সময় আসে বলবে, মিষ্টি মিষ্টি বলবে ভোটের সময়, কেউ বলবে মুসলমান মুসলমান ভাই ভাই, আবার কেউ বলবে হিন্দু হিন্দু ভাই ভাই। শুনতে কিন্তু খুব ভালো লাগবে। মমতা ব্যানার্জি 2011 সালের আগে মুসলমানদের এই কথাগুলো বলেছিল, খুব ভালো লেগেছিল। মুসলমানরা আজকে বুকে হাত দিয়ে বলুন
1947 থেকে 2011 মুসলমানরা জানা দুরবস্থায় ছিল। 2011 থেকে 2025 দুরবস্থার পরিমাণ বেড়েছে না কমেছে? দুরবস্থা বেড়েছে। 1947 থেকে 2011 যা না খারাপ অবস্থায় মুসলমানরা ছিল, এখন খারাপ, আরো খারাপ জায়গায় চলে গিয়েছে। কিন্তু মুসলমানকে তো বাঁচাতে এসেছিল। 2014 থেকে 2025 11 বছর সেন্ট্রালে বিজেপি সরকার আছে, হিন্দুকে বাঁচাতে এসেছিল। কেমন ভাবে হিন্দুকে বাঁচাচ্ছে একটু শুনবেন আপনারা। কদিন আগে আমার হিন্দু সমাজের একটা ধর্মীয় উৎসব গেল, ধানতেরাস। ধানতেরাসে হিন্দু সমাজের অনেকের বিশ্বাস যে একটু সোনা কিনলে, সোনা গহনা কিনলে লক্ষ্মী লাভ হবে, সারা বছর লক্ষ্মী আসতে থাকবে। ঠিক বলছি তো নাকি? আমি ভুল বলে শুধরে দেবেন ভাই, এটা ধর্মীয় বিশ্বাস। আমি বিশ্বাসকে কোনো সময় অবজ্ঞা করতে পারবো না। হয়তো আমি ওটা মানি না, মানে আমি ওই প্র্যাকটিসটা করি না, ওই প্র্যাকটিসটা। আবার আমি যে নামাজ পড়ি সেই প্র্যাকটিসটা দাদা প্র্যাকটিস করে না। এটা তো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। আর্টিকেল 26 নম্বর আর্টিকেল এখানে বলা আছে, যার যেটা পছন্দ মতো ধর্ম চুজ করতে পারে, ধর্মের প্রচার করতে পারে, প্রসার করতে পারে, ধর্ম প্রতিষ্ঠান বানাতে পারে। আর্টিকেল 26-এ বলা আছে। যাক, তো ধানতেরাসের সময় আমি কি দেখলাম যে লক্ষ্মী লাভ হয়, হিন্দু ভাইদের ভালোর জন্য এসেছে বিজেপি সরকার। আমি তো দেখে অবাক। 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 28,000 টাকা, আর 2025 সালে সেই 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,28,000 টাকা। তাহলে হিন্দুকে বাঁচালো না, হিন্দুকে তার ধর্মচরণ করতে বাধা দিল। বলুন তো, কিনতে পারবে ভাই সোনাটা? আমরা আর্থিকভাবে দুর্বল, আর্থিকভাবে দুর্বল। তাহলে 1 গ্রাম সোনা কিনারও সামর্থ্য আমাদের সেইভাবে নাই, তার ধর্মচরণটা ঠিক করে করতে দিচ্ছে না। তা আপনাদের বলি, আমি এক সেই ছেলে যে এই সোনার দাম কেন বাড়লো তারও যেমন প্রতিবাদ করি, রমজান মাসে ফলের দাম বাড়লো আমি একইভাবে ভাই প্রতিবাদ করি। আমার কাছে রমজান মাসের ফলের সময় প্রতিবাদ করব, সোনার দাম বেড়ে গেছে, ধানতেরাস উৎসব করতে পারছে না, চুপ থাকবো না, আমার দ্বারা হয় না। ওই জন্য আমাকে অনেকে সহ্য করতে পারে না। আমি আপনাদের জানিয়ে রাখি, হিজাব নিয়ে একটা সমস্যা হয়েছিল, তখন প্রতিবাদ করেছিলাম। আবার আপনাদের জানিয়ে রাখি, এই কদিন আগে এক্সাম হলো, আমার এক হিন্দু মায়ের শাখাফালা খোলানোর চেষ্টা হয়েছিল। অন্য পশ্চিমবাংলায় দ্বিতীয় কোনো নেতা প্রতিবাদ করেনি। আমি হিজাবের সময় যেভাবে প্রতিবাদ করেছিলাম, আমার হিন্দু মায়ের শাখাফালা খুলতে বলেছিল, একইভাবে প্রতিবাদ করেছিলাম। ওই জন্যই তো আমার উপরে এত রাগ। কেন রাগ বুঝতে পারছেন তো? যে ভাই আমি সত্য কথা বলবো, আমি কাউকে তেল লাগিয়ে কারো চটি দেখিয়ে আমি বিধায়ক হইনি। আমি ভাঙড়ের মানুষের ভোটে জিতে বিধায়ক হয়েছি। মানুষের বিধায়ক, মানুষের জন্য কথা বলে যাব। মানুষটা হিন্দু কি মুসলমান, বাগদি কি ডোম কি মুচি কি মুসলমান কি বাউরি, আমার দেখার দরকার নাই। আমার সামনেওয়ালা মানুষের সামনে যদি অত্যাচার হয়, আমি ওর পাশে দাঁড়িয়ে যাব, ওর হয়ে আমি আওয়াজ তুলব। আমি আজকে এখানে এসে জানতে পেরেছি আপনাদের এখানে সরষা তিলা কি সরষা বিল সরি সরষা তিল ভুল লিখেছে এখানে, চলো আমি তাহলে ভুল করছি, দুটোর মধ্যে এখন একটা হবে। সরষাতলি কোল মাইন্সের এই দুরবস্থা, এখানে আমি কিন্তু একবারের জন্য জিজ্ঞাসা করছি না বা করবো না, ওগো কটা মুসলমান ওখানে কাজ করে, তাই না? মুসলমান বেশি কাজ করলে কি আওয়াজ বেশি তুলবো নাকি? ওখানে মুসলমান যখন কাজ করে না, আমার দেখার দরকার নেই, এরকম বলে পালাবো নাকি? ও আমার দ্বারাই হবে না ভাই, আমার রক্ত সেই কাজ কথা বলবে না। আমার রক্ত সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল ভাইদেরকে সহযোগিতার জন্য আমার যিনি পূর্বপুরুষ তিনি আর্থিক সহযোগিতা করেছিলেন, তার রক্ত আমার গায়ে বইছে। সুতরাং কে সাঁওতাল, কে মুচি, কে দলিত, কে আদিবাসী আমার কাছে হয় না। আমার কাছে পরিচয় একটাই, সেটা মানুষ। আজকে এই মানুষগুলো আজকে বঞ্চিত হচ্ছে, এদের হয়ে আমি কথা বলবো। আপনারা জেনে রাখুন, আমি ছুটে গিয়েছিলাম খড়গপুরে। ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওখানে জমি অধিগ্রহণ হয়েছিল। ওই জমি অধিগ্রহণের সময় আইন হয়েছিল, যাদের জমি নেওয়া হবে তাদের পরিবারের প্রতি একটা চাকরি দেওয়া হবে। এখন সম্ভবত বিড়লা, মনে হচ্ছে কোনো বিড়লা বা আদিত্য, এই কোন একটা কোম্পানি ওখানে রঙের ফ্যাক্টরি করেছে, যাদের চাকরি পাওয়ার কথা তাদেরকে চাকরি দিচ্ছে না। 178 জনের চাকরি পাচ্ছে না। সেখানে 38 জন আদিবাসী, 62 জন হচ্ছে দলিত পরিবার আছে। আমি তাদের কথা মাথায় রেখে, ওখানে কিন্তু ধর্মীয় মুসলমান একটাও নাই, কিন্তু আমি ঘরে বসে থাকিনি। যখন আমার কাছে খবর এসেছে আমি ছুটে গিয়েছি এবং বলে এসেছি, দ্বিতীয়বার যদি কারখানার সামনে আসতে হয় আমাকে তালা দিয়ে নিয়ে গিয়েছিলাম, এই তালা দেখিয়ে যাচ্ছি, এসে কারখানার গেটে তালা মেরে দেবো, কেউ আটকাতে পারবে না।
আমি তাহলে দেখতে পারতাম তো, যখন ধর্মীয় মুসলমান নাই আমি ওর প্রতিবাদ করবো না, ও আমার রক্তে হবে না। ভাই, এই ভাগটা করতে চাইছে তো রাজনৈতিক কারবারিরা, এই ভাগ আমরা হতে দেব না। আমার প্রতিবেশীর সাথে অন্যায় হলে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমার প্রতিবেশীকে আক্রমণ করলে আমাকে বুক চিতিয়ে আক্রমণ রক্ষা করতে হবে, তাহলে আমার বিপদে আমার প্রতিবেশী পাশে দাঁড়াবে। আজকে আপনার ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে। আজকে আমার জঙ্গলে জঙ্গলের স্বাভাবিক অধিকার আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, আমার আদিবাসীর পাশে আমাকেই দাঁড়াতে হবে। এভাবে একে অপরের পাশে না দাঁড়ালে আমাদের আস্তে 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 করে কাটবে, আমার পাশে তখন আর কেউ থাকবে না। আজকে আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, ও কোন ধর্মের, ও কোন জাতের, ও কোন বর্ণের আমার দেখার প্রয়োজন নাই। ওর সাথে অন্যায় হচ্ছে, যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে দাঁড়িয়ে যাওয়া, যে অন্যায় করছে আমার যতটুকু ক্ষমতা আছে তার প্রতিবাদ করা। এটা করবেন তো নাকি না? দেখবেন ও বাউরির সাথে অত্যাচার হচ্ছে, ও বাউরি আমি মুসলমান, সাইড হয়ে যায়, কালকে আপনার ভাগ আসবে, পালা আসবে। আপনি মুসলমান সাথে অত্যাচার হচ্ছে, উনি ভাবছেন আমি ডোম, আমি সাইড হয়ে যাই, কালকে কিন্তু আপনার পালা আসবে। আপনারা দেখছেন না মসজিদ ভাঙছিল কদিন আগে দিল্লিতে, কি দেখলেন? আরএসএস এর হেডকোয়ার্টারে গাড়ি পার্কিং এর জন্য একটা পুরাতন মন্দির, 140 বছরের মন্দির, তারও পুরাতন মন্দির, সেটাও ভেঙে উড়িয়ে দিল। তাহলে এরা মন্দির মসজিদ না, এদের শুধু ব্যবসাটাকে ভালো করে বুঝে, ব্যবসাটা হচ্ছে রাজনীতির ব্যবসা। তাই বন্ধুগণ, রাজনীতির ব্যবসা আমার কাছে একটা লেখা ভালো এসছে, খুব ইন্টারেস্টিং, আমাকে একটা লেখা দিয়েছে। বাপি কবে মুসলমান হলো, কুরবান কবে বাউরি হলো। অসুবিধা আছে? এই অসুবিধা কারো আছে? এই বাপিদা কোন অসুবিধা আছে? কুরবান ভাই উঠে দাঁড়ান তো, দুজন দুদিকে আছেন, কোন অসুবিধা আছে? হ্যাঁ, বাপি আনসারি, কুরবান বাউরি, কোন অসুবিধা আছে? আমাদের অসুবিধা নাই। এই বাপি আনসারি না হয়ে যায়, কুরবান বাউরি না হয়ে যায়, যদি এটা হয়ে যায় রাজনীতিকের কারবারিদের দোকান বন্ধ হয়ে যাবে। ওই জন্য বাপি আলাদা থাকো, কুরবান আলাদা থাকো, এই চেষ্টা ওরা চালাচ্ছে। এই চেষ্টাকে আমরা সাকসেস হতে দেব না। আমরা ভারতীয়, আমাদের সংবিধান আছে, অধিকারের কথা বলা আছে, সংবিধানে লিপিবদ্ধ করা আছে। আমরা আমাদের সাংবিধানিক অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আর্টিকেল 15 সেখানে বলা আছে জাত, ধর্ম, লিঙ্গ, জন্মস্থানকে সামনে রেখে বিভেদ, আলাদা বৈষম্য করা যাবে না। যখন সংবিধান আমাকে বলছে, এবং আমি বিশ্বাস এটা, আমি আমার ধর্মগ্রন্থটাকে যতটুকু পড়েছি, আপনি আপনার ধর্মগ্রন্থ নিশ্চিত ভাবে পড়েছেন, কোন ধর্মে এই ধর্মীয় বিভেদের কথা উল্লেখ নাই। বরঞ্চ যারা ধর্মের নামে ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে সাইনবোর্ড রেখে বিভেদ তৈরি করতে চাইছে, তারা কোনোদিন চাইছে না এই বাপিদা আর কুরবানদা এক জায়গায় থাকুক। তারা সব সময় চাইছে বাপিদা আলাদা থাকুক, কুরবান ভাই আলাদা থাকুক। কারণ বাপিদা আর কুরবান ভাই যদি আলাদা থাকে তাহলে ওদের লুটার ব্যবস্থাটা সুবিধা হয়ে যাবে, কিন্তু ওটা আর হতে দেওয়া যায় না। স্বাধীনতার 79 বছর ধরে আপনারা আমাদেরকে লুটে চলেছেন, আর লুটতে আমরা দেব না। আমরা কুরবান ভাই, আমরা বাপিদা এক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। এবার আসবো, আমার অধিকার আমরা বুঝে নিতে আসবো। বাকি বক্তব্য, অনেক কথা এসছে, আমি বক্তব্য অনেকক্ষণ বকে ফেললাম, নেতাদের মতোই ভাষণ দিলাম, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। শেষে আমি 3টে কথা বলে শেষ করব প্রোগ্রাম। শোনার এনার্জি আপনাদের আছে? শোনার এনার্জি আছে তো? কুরবান ভাইটাকে সরিয়ে দেন তো একটু, থাক থাক থাক। আমি 3টে কথা বলবো আপনাদের কাছে, 3টে কথা আমি এখানে এসে বলে যাব। শোনার এনার্জি আছেন? যাদের আছে একটু হাত তুলুন। শোনার এনার্জি আছে তো? শেষে যারা আছেন শুনবেন তো আপনারা? শুনবেন তো আপনারা? আমি বলি, প্রথম কথা হচ্ছে, আমাদের সাথে এত দুরবস্থা কেন? কেন দুরবস্থা? শুরুটা কি, সমস্যাটা কি? আমরা শিক্ষাই কম বলে, আমাদের শিক্ষা নাই বলে, খারাপ ভাবে। আমি আত্মসমালোচনা করতে পছন্দ করি ভাই, আমি আত্মসমালোচনা করতে পছন্দ করি। তাতে আমাকে অনেকে অনেক কথা বলে, আমি বাস্তব কথা বলছি। আমরা যেই সমাজের মানুষ এখানে দাঁড়িয়ে আছি, পরিকল্পিতভাবে আমাদেরকে অশিক্ষিত করে রাখা হয়েছে। তাই আমি বলবো, শপথ নিয়ে যান,
যে আপনার বাচ্চাটাকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার ছেলেটিকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আমি এখানে এসে বলে যাচ্ছি, আমার বাবরি সমাজের মানুষ আছে, ডোম সমাজের মানুষ আছে, আপনার গোয়ালা সমাজের মানুষ আছে, কুর্মী সমাজের মানুষ আছে, মুসলিম সমাজের মানুষ আছে, বাগদি সমাজের মানুষ আছে। আমি আপনাদের একটা কথা বলি, কান খাড়া করে একটু শুনে রাখুন। দরকার লাগলে এক বেলা উপোস থাকবেন, দরকার লাগলে রোজাই থাকবেন, ওই টাকাটা বাঁচান, আপনাদের ছেলেগুলোকে পড়ানোর চেষ্টা করুন। অন্যথায় স্বাধীনতার ৭৯ বছর পার হলো, আপনি এখন ভারতীয় কি ভারতীয় নয়, এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। আপনাকে ভয় দেখানো হচ্ছে, আপনাকে চমকানো হচ্ছে, আপনাকে ভুল বুঝানো হচ্ছে, আপনাকে আতঙ্কিত করা হচ্ছে। আজকে যদি আপনার আমার মধ্যে সেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারতাম আমরা, তাহলে আমাদেরকে এসআইআর নিয়ে ভয় দেখাতে পারতো না, সিএ নিয়ে ভয় দেখাতে পারতো না, দেশ থেকে কোথায় কোথায় তাড়িয়ে দেবো এ বলে ভয় দেখাতে পারতো না। কিন্তু ভয় দেখাচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের একটাই দুর্বলতা, সেটা আমাদের শিক্ষার দুর্বলতা। তবে আমরা আজকে যে সাফার করছি, আমার একটা বাউরি সমাজের ভাই, আমার একটা বাগদি সমাজের ভাই, আমার একটা গোয়ালা সমাজের ভাই, আমার একটা মুসলিম সমাজের ভাই, ব্যাংকে যখন অল্প কিছু টাকা রাখতে যাচ্ছে, তার সঞ্চয়ের টাকা, যখন 1000 বানানটা ভুল করলো, টাকাটা কিন্তু তখন ডিপোজিট হয়ে যাচ্ছে। ওই টাকাটা যখন আপনি তুলতে গিয়ে 1000 বানানটা একটু যদি ভুল করে ফেলেন, ওভার রাইটিং যদি হয়ে যায়, ম্যানেজার আপনার দিকে কি আচরণ করছে ভাই? কি গো, খারাপ আচরণ করছে তো? হ্যাঁ, প্রচুর মতো হচ্ছে। তাহলে আমি যে আচরণের সম্মুখীন হচ্ছি, আমার এই বাচ্চাগুলো সেটাও আমরা তো নিশ্চিতভাবে চাইবো না। কি গো, তাহলে আমি বলবো আমার এখানে যারা আদিবাসী মায়েরা আছেন, আদিবাসী বাপেরা আছেন, মুসলিম সমাজ থেকে যারা আছেন, বিভিন্ন সমাজ থেকে যারা আছেন, এক বেলা খাওয়া বন্ধ করে দিন। দরকার লাগলে এক বেলা না খেলে মরবেন না, এক বেলা না খেলে কেউ মরে যাবে না। তাই বলবো, অনুরোধ করছি, বাচ্চাগুলোকে পড়ান, বাচ্চাগুলোকে পড়ান, শিশুগুলোকে পড়ান। আপনাদের আর্থিক সহযোগিতা যদি দরকার লাগে, আমরা চেষ্টা করব, আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু অনুরোধ করছি, বাচ্চাগুলোকে পড়াতে হবে। যদি না পড়ান, তাহলে আমরা আজকে যেই সমস্যার সম্মুখীন হচ্ছি, আগামী দিনে কিন্তু আমার পরিবারের ছেলেরা আরো কঠিন সমস্যার সম্মুখীন হবে। তখন কিন্তু শ্মশানে গিয়ে পাবে না খুঁজে, শ্মশানে তো দাঁড়ো হয়ে যাবে, পাবে না খুঁজে, শ্মশানে কিন্তু গিয়ে কটু কথা বলে আসবে বাপের নামে, কবরে গিয়ে কিন্তু লাঠি দিয়ে পিটা ছেলেরা, বলে রাখছি। মিলিয়ে নেবেন কথা। তখন হয়তো আপনি মারা গেছেন, কবর তো থাকবে, কবরের লাঠি দিয়ে মারবে পুতারা যে আমার দাদা আমার ভবিষ্যৎ ধ্বংস করে গেছে, রাগ মিটাবে। শ্মশানে দেখতে পাবে না দাহ হয়ে গেছে, শ্মশানে গিয়ে কিন্তু নাতি পুতারা খিস্তি দিয়ে আসবে। মানে বলাটাও তো খারাপ লেগে যাচ্ছে। তাহলে আমাদের হাতে যখন এখনো পায়ের নিচে একটু মাটি আছে, এখনো আমার স্বাধীন অধিকার আমার হাতে আছে, আমি এখনো শিক্ষার অধিকার চাইতে পারবো, আমার অধিকার যখন আমি এখনো ফিরে পেতে পারবো, তাহলে আমাদেরকে এখন এই আওয়াজ তুলতে হবে, সব বাদ দিন, সব বাদ দিন, ধর্মস্থানে যান, ধর্ম পালন করুন। যারা নাস্তিক, তারা মানে না, সেটা তারা তার মতাদর্শ নিয়ে চলুক। যে মন্দিরে যাই, মন্দিরে যাক, আরো বেশি বেশি করে যাক, আমার কোনো প্রতিবাদ নাই। যে মসজিদে যাই, আরো বেশি বেশি করে মসজিদে যাক, আমার কোনো প্রতিবাদ নাই। তবে একটা কথা বলবো, মাথায় এটা রাখুন, যে আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমার ছেলেদেরকে হতে দেব না। আমরা আমার ছেলেদেরকে না খেলেও উপসে থাকবো, রোজায় থাকবো। আমার বাচ্চাগুলোকে, আমার ছেলে মেয়েদেরকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। অন্যথায় স্বাধীনতার ৭৯ বছর পর হলো আপনার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাচ্ছে। এসআইআর ফর্ম ফিল আপ আপনাকে অন্যজনকে দিয়ে করতে হচ্ছে। কেন ভাই? আমিও করে দিয়েছি, কিন্তু আগামী দিনে তো আমার বাড়ির এসআইআর আমার ছেলে পূরণ করবে, এরকম তো চান আপনারা নাকি? অন্যের কেন দ্বারস্থ হবো? তাহলে তার জন্য কি করতে হবে? আমাদের বাড়ির ছেলেগুলোকে পড়াতে হবে। দ্বিতীয় কথা যেটা বলছি, যার যে ভালো লাগে রাজনৈতিক দল করবেন। এখানে যারা উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, সবার নিশ্চিতভাবে এক পরিচয় নয় রাজনৈতিক দলে। গর্ব করে বলবেন, আমি যখন আন্তর্জাতিক স্তরে হয়তো কারোর সাথে, আপনারাই আমাকে সে জায়গায় পৌঁছে দিয়েছেন, ভোট টোট দিয়ে পরিচিতি হয়েছে, বিদেশি কোনো নাগরিকের সাথে কথা বললে আমি ইচ্ছা করে ডেমোক্রেসির কথাতে যাই। বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ডের মাদার অফ ডেমোক্রেসির গল্প শোনায়, আমি তাদেরকে বলি, এই শোনো,
জ্ঞান ভারতীয়দেরকে দিতে আসবে না। হ্যাঁ, আমাদের মধ্যে ইন্টারনালি একে অপরের সাথে একটু লড়াই চলছে, এটা আমরা পরে মিটিয়ে নেব, কিন্তু আমাদের ডেমোক্রেসি নিয়ে জ্ঞান দিতে এসো না। সারা পৃথিবীতে যত দেশে ভোটিং সিস্টেম হয় তাদের রাজনৈতিক দলগুলোকে একদিকে রাখো, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দলকে আলাদা দিকে রাখো। আমার মহান ভারতবর্ষের 2200 থেকে 2500 রাজনৈতিক দল আছে। গর্বের বিষয় নয়, আমি এটা গর্ব করে বলি। তাহলে মতদর্শ পার্থক্য হবেই তো। 2500 যদি রাজনৈতিক দল থাকে সারা ভারতবর্ষে, মতদর্শক তো পার্থক্য হবে, থাকবে, কিন্তু রাজনৈতিক হিংসায় আপনারা জড়াবেন না। আচ্ছা, কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে? উত্তর দেন। কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? ফিরহাদ হাকিমের সাথে সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিম সাহেবের সাথে আপনার শোভনদেব বাবুর হাতাহাতি লড়াই হতে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের সাথে কল্যাণ ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখেছেন? চর্বিটা তাহলে আপনাদের বেশি কেন? চর্বিটা আপনাদের বেশি, বুথের লোকের বেশি চর্বি। আচ্ছা, আমাকে কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি ধাক্কা দিয়েছে? বুথের লোকের চর্বি বেশি, আমাকে আবার ধাক্কা দিয়ে দিয়েছিল, কিন্তু আমি তার বিরুদ্ধে মামলা করিনি, কারণ ওর বাবা ভুল বুঝিয়ে পাঠানো হয়েছিল, ওকে জেল খেটে লাভ হবে না। পরবর্তীতে ওনার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, ওরা ভুল বুঝতে পেরেছে যে না এটা যাচ্ছে, প্রসঙ্গে যাচ্ছে না। তাহলে চর্বিটা কাদের বেশি? আমরা যারা বুথে থাকি, বুথের মানুষের, এলাকার মানুষের। আপনি কার জন্য লড়াই করছেন? শুভেন্দু অধিকারীর জন্য না? আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে। আপনি কার জন্য লড়াই করছেন? সুজন চক্রবর্তীর জন্য না? সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জির সাথে বসে চা খাচ্ছে। আপনি কার জন্য লড়াই করছেন? দিলীপ ঘোষের জন্য। দিলীপ ঘোষের দীঘাতে গিয়ে জগন্নাথ ধাম যখন উদ্বোধন হচ্ছে, মমতা ব্যানার্জির সাথে বসে কুকিজ খাচ্ছে। আর আপনি কি করছেন? মারামারি করছেন, মুখ দেখা দেখি বন্ধ করে দিচ্ছেন। তাই আমি একটা স্লোগান তুলেছি, নেতায় নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতায় নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। আমি অনুরোধ করছি, এটা রাজনৈতিক হানাহানিতে জড়াবেন না, ক্ষতি আপনার হবে। কবরে যাবেন, শ্মশানে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, জেল খাটবেন, নেতারা আপনার দিকে তাকাবে না। খুব বেশি হলে বছরে একটা এসে মালা পরিয়ে দিয়ে চলে যাবে, অমুক অমর রাহে বলে কাজ শেষ। কিন্তু যার পরিবারের গেল, যার স্বামী গেল, যার পিতা গেল, যার পুত্র গেল, সেই পরিবারটা 364 দিন কিভাবে দিন যাপন করছে তারা ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারবে না। তাই অনুরোধ এটাই, যদি রাজনৈতিক নেতারা এসি রুমে বসে চা খেতে পারে একসাথে বসে, আমার কাছে ফটো আছে, চাইলে দেখিয়ে দিতে পারবো। সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি এক জায়গায় বসে চা খাচ্ছে। সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটছে। আপনারা, ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, কেক কাটতে পারে, অন্তত আপনারা নন এসিতে একসাথে চা খেতে পারবেন না? কি গো, আমি আপনাদের বলে যাব, আজকের পর থেকে এখানে তো অনেকের রাজনৈতিক মতপার্থক্য আছে, আমি জানি। বিভিন্ন, কেউ বিজেপি করেন, কেউ তৃণমূল করেন, কেউ সিপিএম করেন, কেউ আইএসএফ করতে শুরু করেছে, কেউ কংগ্রেস করেন, এটা তো পরিচয় নাকি? হ্যাঁ, আচ্ছা তো আমি আপনাদের বলবো, আপনারাও নন এসিতে এক জায়গায় বসে চা খান। যার একটু টাকা বেশি বলতে তুই টাকাটা দেব। কি গো, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। প্রথম কথা কি বললাম? বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা কি বললাম? রাজনৈতিক হিংসায় জড়াবো না। তৃতীয় কথা হচ্ছে, পুলিশ প্রশাসনকে আমরা সবসময় সহযোগিতা করব। পুলিশ প্রশাসন আমাদের পরিবারের বাইরে নয়, পুলিশ প্রশাসনের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আপনার আমার বাড়ির লোকেরাই তো পুলিশে আছে, আবার আপনার আমার ট্যাক্সের টাকায় তো পুলিশের মাইনে চলছে, তাহলে ওকে আমি খারাপ বলে এড়িয়ে যেতে পারি না। আর পুলিশের যারা মেরুদণ্ডকে বিকিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। কিন্তু যেই পুলিশ 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করছে, তার পক্ষ ভাই আমাদের নিতে হবে, আওয়াজ তুলতে হবে রাজ্য সরকারের কাছে, কোনো পার্টির কাছে নয়, যে পুলিশের 4.5 লক্ষ শূন্য